হাওড়ের মানুষ বলছেন যে 29% গরিব, তার মানে প্রতি 3 জনের মধ্যে একজন গরিব এবং দারিদ্র্য সীমার নিচে। কেন তা হবে? তার মানে আমরা এখানে একটা বৈষম্য করেছি বলে, আমরা এখানে হাওড়কে কেন্দ্র করে একটা বৈষম্যমূলক ব্যবস্থা টিকিয়ে রেখেছে বলে এটা এরকম মানুষগুলো গরিব হয়ে থাকছে। আমি আসলে প্রথমে এই মন্ত্রণালয়ে আসার পরে আমি মৎস্য প্রাণী সম্পদ বলতে তো মাছ নিয়ে কাজ করতে হবে এটা বুঝেছি, কিন্তু মাছ তো কত জায়গা থেকে আসে, সমুদ্র থেকে আসছে, নদী থেকে আসছে, কিন্তু হাওরের ব্যাপারটা যে এত গভীর একটা বিষয় সেটা যখন জানতে পারলাম হাওড়ে গিয়ে, আমি দু এক জায়গায় গেছি, সুনামগঞ্জে গেছে, বাইকাবিল ওইসব জায়গায়গুলো দেখেছি, তখন মনে হলো যে আসলে এটা গভীর একটা বিষয় এবং বাংলাদেশের জন্য এটা একটা সম্পদ। আমরা হাওরের কথা শুনলে যেন দুঃখের বিষয়, মানে বন্যা, বর্ষাকাল আসলে হাওরে বন্যা হয়েছে এটা নিয়েই একমাত্র মিডিয়া নিউজ আসে, যেন হাওর হলো একটা দুর্যোগপূর্ণ জায়গা। কিন্তু হাওরের যে সম্ভাবনা এবং হাওরের যত মাছ, এবং প্রথমে আমি ভেবেছিলাম হাওরে গেলে বোধহয় মাছের কথা শুনবো, কিন্তু আসলে প্রাণী সম্পদও কিন্তু হাওরে অনেক, এবং অনেক, মানে ওখানে গিয়ে যারা আমাদেরকে তথ্য দিয়েছেন সেখানে দেখা গেল গরু, ছাগল, হাঁস, মুরগি কোনোটাই অভাব নেই এবং সবই চলে আর কি। আমার প্রশ্ন করতে ইচ্ছা করে যে হাওরের মালিক আসলে কে, এবং এই আমাদের পুরো সিস্টেমের মধ্যে যে সরকার বললেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই যে সরকার এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য করাটা, যে কোনো কোনো সময় দেখা যায় যে আমি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে বলছি যে হাওড়ে এরকম একটা ব্যবস্থা নেব এবং হিজল গাছ আরও বেশি লাগাতে হবে, বলে যে ওটা তো আপনি পারবেন না, ওটা বন মন্ত্রণালয়কে বলতে হবে। এখন আমি কখন বন মন্ত্রণালয়কে বলবো? একবার হাওড়ের ওখান থেকে একটা, আমি নেত্রকোনার একজন আমাকে খুব অভিযোগ করলেন যে ওখানে পাখি সব মেরে ফেলতেছে, কিছু একটা করেন। তো আমি ভাবলাম যে বলি, আমাদের কর্মকর্তাদের বললাম, ওনারা ওখানে গিয়ে যত আইন টাইন দিয়ে ওদেরকে রক্ষা করতে গিয়ে দেখলো যে ওটা বন মন্ত্রণালয় ছাড়া ওর অধীনে না, তাহলে ও কী করে করবে? তো এই যে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে করে রাখা হয়েছে, এবং হাওর এবং জলাশয়গুলোর মালিক যে ভূমি মন্ত্রণালয়কেও দিয়ে দেওয়া হয়েছে, যারা নাকি এটাকে ইজারা দিয়ে রাজস্ব, নগদ রাজস্বের কথা বলে, যে রাজস্বও কিন্তু এরকম না, মানে এমন পরিমাণ না। আমরা তো দেখলাম যে 107 কোটি না 7 কোটি টাকা, তো এই 107 কোটি টাকা তো কিছুই না, সেটা করতে গিয়ে কত মানুষকে বঞ্চিত করছে। তারপর দেখেন মৎস্যজীবী যারা মাছ ধরে তাদেরকে আমরা বলি মৎস্যজীবী, কিন্তু সেখানেও আবার কথা আসে প্রকৃত মৎস্যজীবী, তার মানে যারা নিচ্ছে মৎস্যজীবীর নামে তারা আসলে মৎস্যজীবী না। এবং আমাকে এখন তালিকা করতে হবে, আমাদের মন্ত্রণালয়ের একটা কাজ হয়ে গেছে যে এখন প্রকৃত মৎস্যজীবীর একটা তালিকা করা, এবং সেই কাজটা আমরা করছি। এবং এটা কিন্তু খুবই একটা দুঃখজনক ব্যাপার যে মৎস্যজীবী বা যারা জেলেরা আছেন তাদেরকে প্রকৃত বা অপ্রকৃত এরকম আমাদের একটা ট্যাগ দিতে হচ্ছে, মানে এটা একটা চিহ্ন দিতে হচ্ছে। তো আমি আসলে আব্দুল হাই চৌধুরী ওনার শেষের দিকে যেটা বললেন যে আমরা যে হাওরের যে ব্যবস্থাপনাটা সেটা যে করব, আমরা এমনিতে ধরেন অভয়াশ্রম করাটা আমাদের একটা অন্যতম প্রধান কাজ। আমরা মনে করি যে অনেকগুলো যদি আমরা অভয়াশ্রম ঘোষণা দিয়ে দিতে পারি তাহলে হয়তো আমাদের মাছের যে রক্ষা করার বিষয়, এবং মাছ রক্ষা করাটা বিভিন্ন প্রজাতির মাছ রক্ষা করা, যেগুলো বিলুপ্ত হয়ে গেছে বলছি, তারপরেও আমরা ফিরিয়ে আনা যায় কি না। কারণ এটা হয় কি, পরিবেশটা যদি আপনি সৃষ্টি করেন আপনাকে কিছু করতে হবে না, সে নিজেই ফিরে আসবে। এবং যেগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটা অন্যতম প্রধান কাজ হলো যে এগুলো মাছের যে দেশীয় মাছের যে প্রজাতি সেটাকে রক্ষা করা। আমাদের দেশের মানুষের মাছ খাওয়াবার জন্য আমরা চাষকৃত মাছের কাজ করছি, কিন্তু আমার মনে হয় যে
দেশের মানুষের মাছ খাওয়ার জন্য প্রাকৃতিকভাবে পাওয়া মাছের উপর আমরা নির্ভর করতে চাই, এবং সেটা হলে আমাদের সবচেয়ে ভালো হবে। তো সেজন্য আমি মনে করি যে জৈবিক ব্যবস্থা হবে নাকি ইজারা ভিত্তিক ব্যবস্থা হবে, তো এক সোজা কথা হচ্ছে যে জৈবিক ব্যবস্থাপনা ছাড়া আসলে আমাদের কোনো উপায় নেই। আমাদেরকে ভবিষ্যতে এটার উপরেই আমাদের খাওয়ার রক্ষার একটা মানে বড় হবে যে জৈবিক ব্যবস্থাপনা করতে হবে।